আসসালামু আলাইকুম, সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানিয়ে এটিএন বাংলা সংবাদে স্বাগত জানাচ্ছি। আমি সুমনা ঘোষ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। উপসচিব হিসেবে পদোন্নতিতে প্রশাসন ক্যাডারের কোটা কমানোর প্রস্তাবকে ষড়যন্ত্র মনে করছেন অ্যাডমিন ক্যাডারের কর্মকর্তারা। সংস্কার কমিশনের পদত্যাগ দাবি। 6 মাসের মধ্যে নির্ভুল ভোটার তালিকা তৈরি করবে নির্বাচন কমিশন, জানালেন সিইসি। নির্ধারিত সময়সীমার মধ্যে ভোট আয়োজনের অঙ্গীকার। অন্তর্বর্তী সরকার মুখে সংস্কারের কথা বললেও দৃশ্যমান কোনো অগ্রগতি নেই, অভিযোগ বিএনপির সিনিয়র নেতাদের। আগামী বছরের মধ্যে জাতীয় নির্বাচনের দাবি। এবং ধর্মীয় ভাব গাম্ভীর্য ও বর্ণিল আয়োজনে সারা দেশে উদযাপিত হচ্ছে শুভ বড়দিন। গির্জায় গির্জায় প্রার্থনা, উৎসবে মেতেছেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার এই বিস্তারিত সংবাদ। উপসচিব পদে প্রশাসন ক্যাডার থেকে 50% ও অন্য ক্যাডার থেকে 50% পদোন্নতির প্রস্তাবকে ষড়যন্ত্র বলে মনে করছেন অ্যাডমিন ক্যাডারের কর্মকর্তারা, এবং এর মাধ্যমে জনপ্রশাসন সংস্কার কমিশন বিভিন্ন ক্যাডারকে মুখোমুখি দাঁড় করিয়েছে বলেও অভিযোগ তাদের। সংস্কার কমিশনের পদত্যাগ দাবি করছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের সদস্যরা। রাজধানীতে এক প্রতিবাদ সভায় এসব কথা বলেন তারা। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। সেক্রেটারি লেভেলে পরীক্ষা হবে, সেখানে সবাই পরীক্ষা দিতে পারবে। পার্সেন্টেজ এখন 50-50 হয়ে যাবে। জনপ্রশাসন সংস্কার কমিশনের এমন বক্তব্যের পর বিভিন্ন ক্যাডারের মধ্যে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। ক্ষোভে ফুঁসছেন প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা। এই আমলাতন্ত্র টিকাতে এই 50-50 বন্টন বৈষম্যমূলক এবং বৈষম্যমূলক। আপনি কোনোদিন পরীক্ষা দিয়ে প্রমোশন, আপনি কেন আমার এই সন্তানদের উপর, আমার ছোট ভাইদের উপর পরীক্ষা চাপিয়ে দিচ্ছেন? কিভাবে সিভিল সার্ভিসকে আরো ফাইন টিউনিং করা যায়, কিভাবে তাকে ভালো থেকে প্রোটেকশন দেওয়া যায়, অন্যায়কারী দুর্বৃত্তকে শাস্তি দেওয়া যায়, এবং কোনোভাবেই যেন সিভিল সার্ভিস কোনো ব্যক্তির দাসে পরিণত না হয়, সেটা কিন্তু ব্যবস্থা নেওয়া। তাদের যুক্তি, গত 3টি নির্বাচনে ভোট কারচুপির সাথে শুধু অ্যাডমিন ক্যাডারের কর্মকর্তারাই নন, জড়িত ছিলেন অন্যরাও। তাই শুধু একটি ক্যাডার সংস্কার নয়, রাজনৈতিক চাপে যাতে অনৈতিক কাজ করতে না হয় সে বিষয়ে সংস্কার প্রয়োজন। 2014, 2018 এবং 2024-এ বাংলাদেশে যে ন্যাক্কারজনক নির্বাচনগুলো হয়েছিল, সেই নির্বাচনে প্রশাসন কোনো ভূমিকা পালন করেনি, বরং কোলাবোরেটরের ভূমিকা পালন করেছিল। তাহলে যদি আমরা বলি জনপ্রশাসন সংস্কার করব, তাহলে হোয়াই নট আদার ক্যাডার্স? সিভিল সার্ভিস এমন একটা হওয়া উচিত যে এরা না ইচ্ছা করলেও যেন এদেরকে ইউজ করা না যায়, বা এরাও যেন ইচ্ছা করলে নিজেরা ইউজ করার মতো প্রেক্ষাপট তৈরি করতে না পারে। জেলা প্রশাসকদের হাতে পুলিশের এসপি পর্যন্ত এসিআর তৈরির সুযোগ রাখা সহ ক্ষমতা বাড়ানোর দাবি প্রশাসন ক্যাডারের। এসব বিষয়ে দ্রুত সমাধানের তাগিদ দেন আলোচকরা। ওই সিভিল প্রশাসনকে দুর্বল করার জন্য এসপিদের উপর থেকে ডিসির এসিআর সরিয়ে নেওয়া হয়েছে। থানা ইন্সপেকশন করতে পারতো ইউনোরা, আজকে ইউনোরা কি থানায় ইন্সপেকশন করতে পারে? স্যারই তো ঠিক মতো ডাকে না। আমাদের প্রমোশন নির্ভর করে একটা গোয়েন্দা বাহিনীর সর্বনিম্ন স্তরের পর্যায়ের লোকের রিপোর্টের উপরে। এই জনপ্রশাসন সংস্কার কমিশন, এই কমিশনের প্রায় সদস্য বিতর্কিত। এই কমিশনে আরো একজন সদস্য হয়েছে মুহিত চৌধুরী সাহেবের খুবই কাছের লোক, এবং তাকে দিয়ে তার এই বয়সেও অনেক অনৈতিক কাজ করানো হয়। এই কমিশনের পদত্যাগ চাচ্ছি, এবং এই কমিশনের রিপোর্ট আর দেওয়ার দরকার নেই বলে আমরা মনে করছি। গত 15-16 বছরে যে অন্যায় অত্যাচার জুলুম করা হয়েছে প্রশাসনিক কর্মকর্তাদেরকে নিয়ে, যে অন্যায় অত্যাচার জুলুম করা হয়েছে আপনাদের নিয়ে, আমি আশা করব আগামী দিনে একজনও সরকারি কর্মকর্তা যাতে কোনো বৈষম্যের শিকার না হয়। বৃহস্পতিবার জনপ্রশাসন সংস্কার কমিশনের সাথে বৈঠকে বসবে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে 6 মাসের মধ্যে নির্ভুল ভোটার তালিকা তৈরি করতে চায় নির্বাচন কমিশন। এটিএন বাংলার সাথে সাক্ষাৎকারে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন জানান, ভোটার তালিকা ছাড়াও সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ ও রাজনৈতিক দলের নিবন্ধন দেয়াকে অগ্রাধিকার দিচ্ছে ইসি। সিইসি বলেন, এসব কাজ দ্রুত শেষ করে সরকার নির্ধারিত সময়সীমার মধ্যে নির্বাচন আয়োজন করতে চান। আরও জানাচ্ছেন একরামুল হক সায়েম।
কোটি মানুষের ভিড়ে আমি যাব না হারিয়ে। দেশে বর্তমানে ভোটার সংখ্যা 12,18,00,000-এর বেশি। হালনাগাদের পর মার্চে চূড়ান্ত তালিকায় তা আরও 18 লাখ বাড়তে পারে বলে ধারণা নির্বাচন কমিশনের কর্মকর্তাদের। তাদের দাবি, এরপরও তালিকায় অন্তর্ভুক্তি থেকে বাদ পড়বেন অনেক ভোটার। একই সাথে থেকে যাচ্ছে অনেক মৃত ভোটারের নাম। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলছেন, এসব বিষয় আমলে নিয়ে নির্ভুল ভোটার তালিকা তৈরিতে মার্চের পর শুরু হচ্ছে বিশেষ কর্মসূচি। 2 তারিখে যেটা হবে এটা কিন্তু হালনাগাদ তালিকায় আইনের ভাষা, কিন্তু এটা সংশোধন করতে হবে। আমার ওই যে মরা ভোটগুলো বাদ দিব, যারা মারা গেছে বাদ দিব, যারা ইয়াঙ্গার জেনারেশন লেফট আউট থাকবে, যারা আমাদের অফিসে এসে ভোটার হবে না, তাদেরকে আমরা ইনক্লুড করার চেষ্টা করব। তারপর মহিলাদের যারা বাদ পড়ে তাদেরকে ইনক্লুড করার চেষ্টা করবো। ফেক ভোটারগুলো বাদ দেওয়ার চেষ্টা করব। ওটা হবে ওই যে একটা ভোটার লিস্ট যেটা করলাম মার্চের 2 তারিখে, ওটার সংশোধন। সুতরাং এই ভোটার তালিকায় হালনাগাদ করাটা আমাদের জন্য চ্যালেঞ্জ ইনডিড, বাট আমরা কাজ করে যাচ্ছি। আমরা চেষ্টা করব এটা হয়তো 5-6 মাসের মধ্যে এই কাজটা সেরে ফেলতে। মানুষ তো নির্বাচন এবং নির্বাচনী ব্যবস্থার উপর আস্থা হারিয়েছে। আমরা বাড়ি বাড়ি যাওয়ার মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করা ছাড়াও মানুষকে ভোটের প্রতি আগ্রহী করে তোলা, এটাও একটা কিন্তু আমাদের উদ্দেশ্য। মানুষের মধ্যে এক ধরনের জাগরণ সৃষ্টি করতে হবে যে না, এটা ট্রেডিশনাল আগের মতো হবে না, এটা সত্যিকার অর্থে একটা ভোট হবে। সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে বড় পরিবর্তন এসেছিল 2008 সালের সংসদ নির্বাচনের আগে। ওই সময় উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাজ করা হয়েছিল দাবি করে সিইসি বলেন, যৌক্তিকভাবে সীমানা পুনর্নির্ধারণ ইসির দ্বিতীয় অগ্রাধিকারমূলক কাজ। বহু আবেদন আমাদের কাছে এসছে যে অতীতে তাদের স্বার্থের বিরুদ্ধে গিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই যে সীমানা, আঞ্চলিক সীমানা নির্ধারণ করা হয়েছে কাউকে জিতানোর জন্য বা কাউকে হারানোর জন্য। এই যে ডিসপোজাল অফ যে সীমানা নির্ধারণ অ্যাপ্লিকেশন, ডিলিমিটেশন অ্যাপ্লিকেশনস, এটা একটা বিগ চ্যালেঞ্জ। দি প্রবলেম ইজ দ্যাট ঢাকা শহর, চট্টগ্রাম শহর, এই যেমন শহরগুলোতে তো সিটি কর্পোরেশনগুলোতে তো পপুলেশন বাড়ছে দিন দিন, অনেক গ্রাম থেকে সব লোক এদিকে চলে আসছে। সুতরাং এই 300 সিট বন্টন করাও একটা বিশাল সমস্যা। এএমএম নাসির উদ্দিন জানান, একই সাথে চলবে রাজনৈতিক দলের নিবন্ধন দেওয়ার কাজও। তবে নিবন্ধিত দলগুলোর শর্ত খতিয়ে দেখার উদ্যোগ নেওয়া হবে না বলেও জানান তিনি। অনেক পার্টি আবেদন করছে তাদের রেজিস্ট্রেশনের জন্য। আমরা চিন্তা করছি যেটা আমাদের হয়তো উইল হ্যাভ টু ইনভাইট, যে কেউ যদি আবেদন করতে চায় যাতে করতে পারে, কারণ সবাইকে সুযোগ দিতে হবে রে ভাই। পার্টি করার অধিকার এটা শাসনতান্ত্রিক অধিকার। আওয়ামী লীগ সহ সমমনা দলগুলোর নির্বাচন করার অধিকার পাবে কিনা এই ইস্যুটি রাজনৈতিক ও আইনি ফয়সালার উপরই ছেড়ে দেন প্রধান নির্বাচন কমিশনার। কেউ আসবে না আসবে এটা পলিটিক্যাল ম্যাটার, তারা পলিটিক্যালি রিজর্ভ করবে দেখুক, বা যদি আইন আদালতে গেছে শুনতেছি, কোর্ট যদি কোনো জাজমেন্ট দেয় সেটাও একটা ভিন্ন বিষয়। একদিকে যেমন রাজনীতির বিষয়, অন্যদিকে আইনেরও বিষয়। আমি এই 2 দিকে তাকিয়ে আছি। সব রাজনৈতিক দল যারা অ্যাকশন করতে চায় তাদের জন্য আমি ফিল্ডটা একদম ক্লিয়ার করে দিব, আসেন খেলেন, মাঠে খেলেন, লেভেল প্লেমেন্ট করে দিব। যে কোনো চাপ উপেক্ষা করে নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে দৃঢ় পদক্ষেপ নেবেন বলে জানান সিইসি। ওই টাইম ফ্রেমের মধ্যে ইলেকশন করার জন্য যা করার দরকার তা করব। আমরা মাননীয় প্রধান উপদেষ্টার যে 16ই ডিসেম্বরের জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে উনি যে ইঙ্গিত দিয়েছেন, এটাকে সামনে রেখেই আমরা সার্বিক প্রস্তুতি নিচ্ছি। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। প্রয়োজনীয় সংস্কার করে 2025 সালের মধ্যে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। জাতীয় প্রেস ক্লাবে জিয়া শিশু কিশোর মেলা আয়োজিত আলোচনা সভায় এই আহ্বান জানান তিনি। এ সময় অন্তর্বর্তী সরকারকে ইতিহাসের সবচেয়ে দুর্বল সরকার বলে মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, সরকার মুখের সংস্কারের কথা বললেও দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। এছাড়াও সংস্কার নামে বছরের পর বছর ক্ষমতায় থাকতে চাইলে জনগণ তা মেনে নেবে না বলেও জানান তিনি। আরেক সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, আগামীর বাংলাদেশ বিনির্মাণে জনগণের আকাঙ্ক্ষা বুঝে কাজ করতে হবে অন্তর্বর্তী সরকারকে। রিপোর্ট করছেন মুশফিকুর রহমান। জনগণকে এম্পাওয়ার করি, জনগণকে ক্ষমতায়। জাতীয় প্রেস ক্লাবে জিয়া শিশু কিশোর মেলা আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে দেশের চলমান সংস্কার এবং নির্বাচন প্রসঙ্গে কথা বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। এ সময় তিনি অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বলেন, সরকার মুখে সংস্কারের কথা বললেও দৃশ্যমান কোনো সংস্কার দেখা যাচ্ছে না। ইতিহাসের সবচেয়ে দুর্বলতম সরকার হচ্ছে বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার। একটা দুর্বল সরকার রাষ্ট্র ক্ষমতায় থাকলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে, অর্থনৈতিক বিশৃঙ্খলা দেখা দিতে পারে। সেই জন্য দরকার
জনগণের কাছে দায়ী, জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার। এছাড়া তিনি বলেন, স্বৈরাচারী হাসিনার পথ অনুসরণ করেই বর্তমান সরকার বিচারক নিয়োগ করেছেন, ফলে বিচার বিভাগীয় সংস্কার এখনো হয়নি। তারা ওই হাসিনার পথ অনুসরণ করে তারা তাদের বিচারক নিয়োগ করছেন, তারা নির্বাচন কমিশনে নিয়োগ করেছেন, তারা দুর্নীতি দমন কমিশনে তারা লোক নিয়োগ করেছেন। এগুলো সবই হচ্ছে হাসিনার পরিত্যক্ত মডেল। এদিকে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, নির্বাচনের নামে দীর্ঘদিন দেশের মানুষের সাথে আওয়ামী লীগ প্রহসন চালিয়েছে, তাই অন্তর্বর্তী সরকারের উচিত দ্রুত জনগণের অধিকার প্রয়োগের সুযোগ করে দেওয়া। জাতি ৩৬শে আগস্ট ঐক্যবদ্ধ ছিল দেখেই স্বৈরাচার পালিয়েছে, কাজে ঐক্য ধরে রাখতে হবে। ধরে রাখার জন্য যেটি প্রয়োজন, কমন এনিমি সেটি আইডেন্টিফাই করুন এবং দ্রুততার সঙ্গে জনগণকে তার অধিকার আদায়ের সুযোগ দিন, প্রয়োগের সুযোগ দিন। জনগণ সিদ্ধান্ত নেবে দেশ কোন পথে যাবে। এছাড়া দেশ এবং দেশের বাইরে স্বৈরাচারীরা ষড়যন্ত্র করছে জানিয়ে অন্তর্বর্তী সরকারকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। আর পলাতক স্বৈরাচার ও বাংলাদেশ। মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা। চিকিৎসার জন্য আগামী 7 জানুয়ারি লন্ডন যেতে পারেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ATN বাংলাকে টেলিফোনে এই তথ্য জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী ABM আব্দুল সাত্তার। বেগম জিয়ার সফর সঙ্গী হচ্ছেন 15 জন। এই তালিকায় রয়েছেন পরিবারের সদস্য, ব্যক্তিগত চিকিৎসক, নার্স ও দলের কয়েকজন নেতা। লন্ডনের বড় ছেলে তারেক রহমানের বাসায় উঠবেন বেগম খালেদা জিয়া। পরে লন্ডন থেকে যুক্তরাষ্ট্র যাবেন সাবেক এই প্রধানমন্ত্রী। প্রায় 80 বছর বয়সী বিএনপি চেয়ারপারসন লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিক, হৃদরোগ সহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন। সফরে বেগম জিয়ার লিভার প্রতিস্থাপন করা হতে পারে। বোর্ডের পরামর্শক্রমে ইনশাআল্লাহ জানুয়ারির প্রথমার্ধে ইউকেতে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে, যদিও ওনার যাত্রার সঠিক তারিখ এখন পর্যন্ত নির্ধারিত হয় নাই। যথাসময়ে সেটি আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। নির্বাচনের জন্য 3 মাস কিংবা 5 বছর সময় বেঁধে দেয়নি জামায়াতে ইসলাম। মৌলিক সংস্কারের জন্য সরকারকে যৌক্তিক সময় দেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। রাজধানী কাকরাইলে ফোরাম অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ FDEBর 27তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জামায়াতের আমির আরও বলেন, এই সরকারকে ক্ষমতাবান ভাবা যাবে না, তারা এসেছে ক্ষণিকের জন্য। তাদের কাছে মানুষের প্রত্যাশা আবার যেন ফ্যাসিবাদ দেশে ফিরে না আসে। খায়রুল ইসলামের রিপোর্ট। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের আমির। শুধু নিজের কথা না ভেবে দেশকে নিয়ে ভাবতে ইঞ্জিনিয়ার সহ পেশাদারদের প্রতি আহ্বান জানান তিনি। স্বার্থপরতার কারণে দেশ পিছিয়ে আছে উল্লেখ করে ডাক্তার শফিকুর রহমান বলেন, মানসিকতার পরিবর্তন না হলে দেশের পরিবর্তন সম্ভব নয়। রাজনীতিতে আমরা স্লোগান দিই, আমার চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আর প্র্যাকটিসে হলো দেশের চেয়ে দল বড়, দলের চেয়ে আমি বড়। আমি ঠিক আছি তো দেশ ঠিক আছে, আমি নাই তো কিসের দেশ আর কিসের দল। এই মানসিকতার পরিবর্তন না আনলে এই সমাজ পরিবর্তন সম্ভব নয়। জনগণের প্রত্যাশা পূরণে এই সরকার সুষ্ঠু নির্বাচনের পথ সৃষ্টি করে একটা জনবান্ধব সরকার গঠনের পরিস্থিতি সৃষ্টি করবে বলেও প্রত্যাশা জামায়াতের এই শীর্ষ নেতার। এই সংস্কারের মধ্য দিয়ে আগামীতে আবার কোনো স্বৈরতন্ত্র কায়েমের সুযোগ না থাকে এবং যাতে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সত্যিকারের প্রতিনিধিতা নির্বাচিত হয়ে দেশ পরিচালনা করতে পারে। আমরা এই জন্য তাদেরকে যৌক্তিক সময় দেওয়ার কথা বলেছিলাম। আমরা এই ক্ষেত্রে এটা বলি নাই যে এই যৌক্তিক সময় 5 বছর হবে, এটাও বলি নাই যে 3 মাস হবে। আমরা বলেছি যে আপনারাও বিবেকবান, আপনারাও সুশিক্ষিত, আপনারা জন আকাঙ্ক্ষার দ্বারা তৈরি সরকার, সুতরাং আপনারা মানুষকে আশাবাদী করবেন, হতাশ করবেন না। জুলাই বিপ্লব একটি মানবিক দেশ গঠনের দারুণ সুযোগ তৈরি করেছে উল্লেখ করে ষড়যন্ত্রকারীদের প্রতিহতে সতর্ক থাকার আহ্বান জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল। অনেক ষড়যন্ত্র করে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা রাজপথে ছিলেন, ময়দানে ছিলেন, রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, তাদের পক্ষে ফাটল ধরাবার জন্য একটা প্রচেষ্টা কিন্তু এখন অব্যাহত আছে। এর আগে ন্যাশনাল ডক্টরস ফোরাম আয়োজিত জাতীয় ডাক্তার সমাবেশে বৈষম্যহীন ও মানবিক দেশ গঠনে চিকিৎসকদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। খায়রুল ইসলাম, ATN বাংলা, ঢাকা।
দ্রুত নির্বাচনের জন্য এত মানুষ শহীদ হয়নি, সংস্কার শেষ হলে যথাসময়ে ভোট হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সকালে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গিতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে তিনি এই মন্তব্য করেন। বিগত সরকার ফ্যাসিবাদের মাধ্যমে দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে বলেও মন্তব্য করেন তিনি। বিগত দিনে উত্তরবঙ্গের জেলাগুলো অবহেলিত ছিল। এসব অঞ্চলকে ন্যাশনাল স্ট্যান্ডার্ডে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে বালিয়াডাঙ্গিতে উপজেলা লাইব্রেরি স্থাপনের জন্য 50 লাখ টাকার বরাদ্দের ঘোষণা দেন আসিফ মাহমুদ। শুধুমাত্র একটা নির্বাচন কিংবা ভোটের জন্য এত মানুষ জীবন দেয় নাই, 200 শতাধিক আমরা ধারণা করছি আমাদের শহীদ হয়েছে, 20,000-এর বেশি আহত এবং শহীদ পরিবার এবং আমাদের আহত সংস্কারের কথা বলছেন। এই সরকারের একটা ক্লিয়ার ম্যান্ডেট হচ্ছে আমরা সংস্কার কার্যক্রম শুরু করবো এবং আপনাদের কমিশনগুলো প্রায় 3 মাসের মতো সময় হয়ে যাচ্ছে, কমিশনগুলো প্রস্তাবনা দেবে। আবারও অস্থির ডলারের বাজার। কিছু ব্যাংকে প্রতি ডলার 125 টাকা নেওয়া হলেও খোলা বাজারে বিক্রি হচ্ছে 127 টাকার বেশি। রোজাকে সামনে রেখে নিত্য পণ্যের আমদানি চাহিদা বৃদ্ধি ও বিদেশি ঋণ পরিশোধের চাপের কারণেই ডলারের বাজার চড়া বলে মনে করেন বিশ্লেষকরা। তাদের মতে রপ্তানি ও প্রবাসী আয় বাড়লে নতুন বছরে কমতে পারে ডলারের চাহিদা। শারফুল আলমের রিপোর্ট। রোজাকে সামনে রেখে আগেভাগেই নানা প্রস্তুতি নিচ্ছেন ব্যবসায়ীরা। নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ বাড়াতে এলসি খোলায় চাপও বাড়ছে তাদের। ব্যাংকগুলোতে অতিরিক্ত চাহিদা বাড়ায় প্রয়োজনীয় ডলার পাওয়া যাচ্ছে না। অন্যদিকে বিদেশি ঋণ পরিশোধ করতে হচ্ছে সরকারকে। এসব কারণে সংকট বাড়ছে ডলারের বাজারে। নির্ধারিত দাম 123 টাকাতেও ডলার পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করছেন ব্যবসায়ীরা। প্রতিনিয়ত দ্রব্যমূল্যের যে দাম বাড়ছে তার পেছনের কিন্তু একটা বড় কারণ হচ্ছে যে এই ডলারের যে প্রাইস আপনার বাড়ছে। এইখানকার ইন্টারনাল যেই সব মেকানিজমগুলো আমাদেরকে ম্যানেজ করতে হয় প্রতিনিয়ত, তার প্রতিটাই কিন্তু এখন আমাদেরকে বেশি দামে করতে হচ্ছে। যখনই আপনার প্রাইস বেশি পড়বে, আপনার ওভারঅল ইকোনমির সেটা একদম টপ লেভেলে যারা থাকে তাদের থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত প্রত্যেকের ঘাড়েই কিন্তু এই বোঝাটা গিয়ে চাপে। এক সময় ট্রায়াল অ্যান্ড এরর বেসিসে যেসব পদ্ধতিগুলো নিচ্ছি তার কোনোটাই কিন্তু আমাদের যে স্পেশাল ইকোনমিক কন্ডিশন আছে সেটার সাথে ফিট করছে না। ডলার বিক্রিতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনাও মানছে না বাণিজ্যিক ব্যাংকগুলো। অতিরিক্ত দামে ডলার বিক্রি করায় শাস্তির মুখে পড়তে হয়েছে কয়েকটি ব্যাংককে। আবার মানি এক্সচেঞ্জগুলো তো রাখা হচ্ছে চড়া দাম। আমদানির চাহিদা বৃদ্ধি পেয়েছে রমজানজনিত কারণে, এলসি খোলা হচ্ছে প্রচুর। সেটি এখানে হয়তো ডলারের একটা চাহিদা বৃদ্ধির কারণ, যেহেতু সরকার নতুন করে এলসি খোলার ব্যাপারে কোনো লিমিট দেননি। মাল্টিল্যাটারাল এজেন্সিগুলোর কাছ থেকে যে ঋণ পাই, সেই ঋণের প্রাপ্যতা কিন্তু তুলনামূলকভাবে এখন স্লোথ। ডলার কেউ হাতে রাখছেন কিনা, হঠাৎ করে রেটের বেনিফিট নেবার কোনো ধরনের প্রবণতা রয়েছে কিনা, সেক্ষেত্রে উচিত হবে কেন্দ্রীয় ব্যাংকের নজরদারি বাড়ানো। ফরেন এক্সচেঞ্জ ডিলার্স যারা, তাদের লেভেলে নজরদারিটি বাড়িয়ে দেখতে পারেন যে ট্রানজ্যাকশনগুলো ডিউ ডিলিজেন্স মতো হচ্ছে কিনা। এদিকে ডলারের চড়া দামে রিজার্ভের পরিমাণ বাড়ছে। চলতি মাসের প্রথম 2 সপ্তাহে 138 কোটি ডলারের বেশি প্রবাসী আয় দেশে এসেছে। এতে রিজার্ভের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় 25 বিলিয়ন মার্কিন ডলারে। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। ধর্মীয় আচার অনুষ্ঠান ও বর্ণিল আয়োজনে উদযাপিত হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন। রাজধানী সহ সারা দেশের গির্জায় গির্জায় চলছে প্রার্থনা। বড়দিনের উৎসবে মেতেছেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। বড়দিন উপলক্ষে গির্জা, 5 তারকা হোটেল সহ বিভিন্ন স্থাপনায় বর্ণিল আলোকসজ্জা করা হয়েছে। ভেতরে ক্রিসমাস ট্রিতেও রয়েছে আলোর ঝলকানি। গির্জাগুলো মানুষের পদচারণায় মুখর হয়ে উঠেছে। আরও জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। সৃষ্টিকর্তার মহিমা প্রচারের মাধ্যমে মানব জাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতে 2500 বছর আগে পৃথিবীতে আগমন ঘটেছিল যীশু খ্রিস্টের। তাই একে বড়দিন হিসেবে উদযাপন করেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। ঢাকায় শুভ বড়দিন উপলক্ষে গির্জাগুলোতে আয়োজন করা হয় বিশেষ প্রার্থনার। পরিবার প্রিয়জন নিয়ে গির্জায় এসে এই প্রার্থনায় অংশ নেন বহু মানুষ। হ্যাপি মেরি ক্রিসমাস। আই প্রেড ফর এভরিওয়ান অ্যাকচুয়ালি। সো সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, সবাই যাতে হেলদি থাকে, সেফ থাকে, আমার ক্যারিয়ারটা যাতে আমি ভালো মতো
মানে বিল্ড আপ করতে পারি। আমাদের এই প্রভু যিশু আজকে ধরা এসেছে পাপ মোচনের জন্য, সেই উদ্দেশ্যে আমরা তার কাছে পাপ মুক্তির জন্য প্রার্থনা করছি। সবাই যেন আনন্দে বড়দিন পালন করতে পারে, হাসি খুশি ভাবে বড়দিন করতে পারে। আজকের এই দিনটা আমরা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মাঝখানে সেলিব্রেশন করি। বিশেষ করে আমাদের এই দেশ যেভাবে নতুনভাবে গড়ে উঠছে সেটার জন্য শুভকামনা করেছি। ভিন্ন চিত্র ছিল রাজধানীর তেজগাঁওয়ের চার্চে। এখানে প্রিয়জনদের সমাধিতে কেউ দিয়ে যান ফুল, আবার কেউ তাদের স্মরণে জ্বালান মোমবাতি। এখানে আমার ভাইয়ের কবর, এখানে আমি এসেছি আমার ভাইয়ের কবরে মোম প্রজ্বলিত করে তার আত্মার শান্তি কামনা প্রার্থনা করতে। চার্চের প্রধান পুরোহিত ফাদার জয়ন্ত এস গোমেজ বলেন, এবারের বিশেষ প্রার্থনায় দেশ ও জাতির শান্তি এবং সমৃদ্ধি কামনা করা হয়েছে। আমাদের দেশের জাতির জন্য প্রার্থনা করেছি, কারণ আমাদের দেশ জাতীয় একটা পরিবর্তিত অবস্থার মধ্য দিয়ে আমরা যাচ্ছি, আর এই সময় আমাদের শান্তি স্থিতিশীলতা খুবই জরুরি। এদিকে বড়দিন উপলক্ষে বর্ণিল করে সাজানো হয়েছে নগরীর 5 তারকা হোটেলগুলো। আয়োজন করা হয়েছে বিশেষ অনুষ্ঠানের। না, অনেকগুলো অ্যাক্টিভিটিস আসলে আছে বাচ্চাদের জন্য, তারা এটা পছন্দ করে। প্লাস আমাদের কিন্তু এখন অলরেডি চলছে ম্যাজিক শো। আমাদের যে অফারিংস এবং যে পরিমাণের গেস্ট এসেছে এটা মানে আমরা এক্সপেক্ট করিনি। আজকে আমরা দেখলাম যে ম্যাক্সিমামই ফরেনাররা আসতেছেন তাদের ফ্যামিলি নিয়ে। প্রতিবারের মতো শিশুদের মাতিয়েছেন বুড়ো সান্তাক্লজ। সারা বছর আজকের এই দিন তথা বড়দিনের জন্য অপেক্ষা করে থাকেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। প্রত্যাশা করেন এভাবেই এমন আনন্দ আর উদযাপনের মধ্য দিয়ে কাটুক বাকিটা জীবন, শান্তিতে থাকুক প্রত্যেকটা ক্ষণ, এবং একই সাথে যুদ্ধবিধ্বস্ত দেশ ফিলিস্তিন এবং বাংলাদেশেও মিলুক শান্তি। মাসারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। কোনো ধর্মে ভেদাভেদ নেই, সবাই মিলেমিশে থাকলে বাংলাদেশ এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জয়নুল আলম চৌধুরী। সন্ধ্যায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিন উপলক্ষে রাজধানীর কাকরাইলে সেন্ট মেরিজ ক্যাথেড্রাল চার্চ পরিদর্শন শেষে একথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অলরেডি একজন ধরা পড়ছে এবং তাদের প্রত্যেকের মোবাইল ফোনে কিন্তু পাওয়া গেছে। আমরা হয়তো সাবধান, তাদের তো কথাবার্তা হচ্ছে এবং আমরা প্রকৃত ঘটনাটা আস্তে আস্তে করতে পারছি। বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি ও ঐক্য স্থাপন করে বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় যীশু খ্রিস্টের শিক্ষা ও আদর্শ ফলপ্রসূ অবদান রাখতে পারে বলে মনে করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বড়দিন উপলক্ষে বঙ্গভবনে খ্রিস্টান ধর্মাবলম্বী গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি একথা বলেন। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান রাষ্ট্রপতি। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে তিনি বলেন, এদেশে সবাই নিজ নিজ ধর্ম ও আচার অনুষ্ঠান স্বাধীনভাবে ও আনন্দঘন পরিবেশে আবহমানকাল থেকেই পালন করে আসছে। বৈষম্য ও দুর্নীতিমুক্ত এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে আরও মজবুত করার তাগিদ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। 53 বছর যাবৎ দেশের নদী ও প্রকৃতি দূষিত হয়েছে। এখন সেই দূষণমুক্ত করার কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন বন, পরিবেশ, জলবায়ু ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এছাড়া ঢাকা শহরের 21টি খালকে সংযুক্ত করে ব্লু নেটওয়ার্ক তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন রিজওয়ানা। সন্ধ্যায় রাজধানীর তেজগাঁওয়ে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন চ্যানেল আই প্রকৃতি সংরক্ষণ পদক প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 53 বছরের সমস্যা আপনি 1 বছরে সমাধান করতে পারবেন, কিন্তু সমাধানের প্রক্রিয়াটাও যদি আমরা শুরু করে দিয়ে যেতে পারি, যদি জনগণকে বুঝাতে পারি যে কেন এই সমাধানগুলো দরকার এবং এই সমাধানগুলো সম্ভব, তাহলে আমার মনে হয় একটা কাজ হবে। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বাংলাদেশের বিকশিত অর্থনৈতিক পরিপ্রেক্ষিতে অভিগমন শীর্ষক দিনব্যাপী সম্মেলন হয়ে গেল চট্টগ্রামের একটি হোটেলে। ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশ ICMAB চট্টগ্রাম শাখা আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন।
বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব সেলিম উদ্দিন, এনবিআর এর চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ আইআরডি এর সচিব আব্দুর রহমান খান এবং আইসিএমএবির প্রেসিডেন্ট মাহতাব উদ্দিন আহমেদ সম্মেলনে বক্তব্য রাখেন। সম্মেলনে থিম পেপার উপস্থাপন করেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি এর সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান। এবারে পার্টেক্স খেলার খবর। আইসিসি র্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে উঠলেন অলরাউন্ডার মেহেদী হাসান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজগুলো ক্রিকেটার ফিরেছেন আইসিসি টি-20 বোলারদের র্যাঙ্কিংয়ের শীর্ষ 10-এ। এছাড়া তাসকিন আহমেদ, রিশাদ হোসেন সহ আরও কয়েকজন ক্রিকেটারও উঠে এসেছেন ক্যারিয়ার সেরা অবস্থানে। ওয়েস্ট ইন্ডিজে মেহেদী 3 ম্যাচের সিরিজে নেন 8 উইকেট। তাতে 13 ধাপে গিয়ে বোলারদের তালিকায় 10 নম্বরে উঠে আসেন তিনি। এই অফ স্পিনারের পরই র্যাঙ্কিংয়ের তাসকিনের অবস্থান 7 ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা 11 নম্বর অবস্থান তাসকিনের। লেগ স্পিনার রিশাদের অবস্থান 17তে। সংবাদ শেষ করব, তার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। উপসচিব হিসেবে পদোন্নতিতে প্রশাসন ক্যাডারের কোটা কমানোর প্রস্তাবকে ষড়যন্ত্র মনে করছেন অ্যাডমিন ক্যাডারের কর্মকর্তারা। সংস্কার কমিশনের পদত্যাগ দাবি। 6 মাসের মধ্যে নির্ভুল ভোটার তালিকা তৈরি করবে নির্বাচন কমিশন, জানালেন সিইসি। নির্ধারিত সময়সীমার মধ্যে ভোট আয়োজনের অঙ্গীকার। অন্তর্বর্তী সরকার মুখে সংস্কারের কথা বললেও দৃশ্যমান কোনো অগ্রগতি নেই, অভিযোগ বিএনপির সিনিয়র নেতাদের। আগামী বছরের মধ্যে জাতীয় নির্বাচনের দাবি। এবং ধর্মীয় ভাব গাম্ভীর্য ও বর্ণিল আয়োজনে সারা দেশে উদযাপিত হচ্ছে শুভ বড়দিন। গির্জায় গির্জায় প্রার্থনা, উৎসবে মেতেছেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।